আমরা রেডিওতে শুনলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি হয়েছে এবং তারা শপথ নিয়েছে এপ্রিল মাসের 17 তারিখ। ঠিক তখন থেকে আমরা কিছু বন্ধু বান্ধব একত্র হলাম এবং শুরু করলাম যে কিভাবে ইন্ডিয়া যাওয়া যায়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ডাকে 7ই মার্চের বঙ্গবন্ধুর নির্দেশে বা ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য, নরপশুদের হাত থেকে আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেদিন প্রতিদিনই আমরা খুঁজতে থাকতাম প্রতিবেশী রাষ্ট্র আমাদের কি করতেছে এই চিন্তা সারা রাত বাইরে থাকা, রেডিও শোনা, বিভিন্ন গ্রামের একটা গ্রামে একাধিক রেডিও নেই, এই অবস্থায় চলতেছে তখন পাকিস্তান। আমরা রেডিওতে শুনলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি হয়েছে এবং তারা শপথ নিয়েছে এপ্রিল মাসের 17 তারিখ। ঠিক তখন থেকে আমরা কিছু বন্ধু বান্ধব একত্র হলাম এবং শুরু করলাম যে কিভাবে ইন্ডিয়া যাওয়া যায়। সে চিন্তা করতে করতে আমরা হঠাৎ করে একদিন পেয়ে যাই যে সোজা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আগরতলা চলে যাব। ঠিক এইভাবে আমরা সংঘবদ্ধভাবে আগরতলার দিকে রওনা হলাম। পুবাইল হয়ে রাজপথ দিয়ে রেলপথ দিয়ে হাঁটা শুরু করলাম। রেল লাইন দিয়ে হাঁটি, যখন পাকিস্তানি মিলিটারি ট্রেন যুগে আসে তখন আমরা আগে থেকে শব্দ পেয়ে নিচে খেতে নেমে নীরবে কোথাও দাঁড়িয়ে থাকতাম, আড়াল জায়গা নিয়ে বসে থাকতাম। ট্রেন চলে গেলে আবার যেতাম। এমনিভাবে নরসিংদী যেয়ে দেখি সমস্ত নরসিংদী পোড়ায়া ছারখার করে দিছে। ওখান থেকে লঞ্চে উঠা নবীনগর যাই। নবীনগর থেকে আমরা পরবর্তী পর্যায়ে পরের দিন সকালে আবার নদী পাড়িয়া হেঁটে হেঁটে আগরতলা পৌঁছাই মকন্দপুর রেল স্টেশন দিয়ে। আগরতলা যেয়ে আমরা কংগ্রেস ভবনে উঠি। পরের দিন সকালবেলা কংগ্রেস ভবনের পাশে দেখি ট্রাক দাঁড়িয়ে আছে। ওই ট্রাকের হেল্পারকে জিজ্ঞেস করলাম যেটা কোথায় যাবে। ওরা বললো যে কাতলামারা। তখন ওই জায়গাগুলোর নাম আমরা আগেই সংগ্রহ করেছিলাম, যে সেখানে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 2nd বেঙ্গল রেজিমেন্ট ওখানে ক্যাম্প করে আছে এবং সেই ক্যাম্পে আমরা সরাসরি যাইয়া ক্যাম্পে উঠলাম। ক্যাম্পের জায়গাটার নাম হচ্ছে সিমলা, আগরতলা। সিমলাতে যাই বিকাল তখন প্রায় 4:30 বাজে। ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া জুটে নাই। ওখানে যাওয়ার পর অনেক আর্মি অফিসার ছিল যারা আমাদের চিনত, খেলাধুলা করতাম একই সাথে মাঠে। সেই দিক থেকে পরে প্রথম যাইয়া ওখানে আমরা সবজি এবং ডাল দিয়ে ভাত খাই। ভাত খাওয়ার পরে রাত্র হয়। আমরা ওই টেন্টের পাতা আছে, টেন্টের মধ্যে থাকার কোনো সুব্যবস্থা নাই, সোজা মাটির মধ্যে রাত্র কাটাতে হবে, শুয়ে থাকতে হবে। এইভাবে হঠাৎ করে পাকিস্তানিরা অ্যাটাক করলো। তখন আমরা সবাই ওই 303 নিয়ে লাইন পজিশনে চলে যাই। এইভাবে ওই রাত 10টা-11টা পর্যন্ত গোলাগুলি দুদিক থেকেই চলে। পরের দিন সকালে আবার আমরা ওইখানে ট্রেনিং শুরু ভিতরেই ওই অল্প জায়গার মধ্যে ওই বাংলাদেশের সেনাবাহিনীদের কাছে আমরা আর্মস চালানোর শিক্ষা শুরু করি। এইভাবে 7 দিন ট্রেনিং দেওয়ার পরে আমরা এই তেলিয়াপাড়া সেক্টরে সিলেট ওখানে সরাসরি পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হই। এইভাবে যুদ্ধ করতে থাকি। যখন হঠাৎ করে এই মার্চ, এপ্রিল, মে মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে বলা হলো যে তোমাদের উচ্চতম ট্রেনিংয়ের জন্য জায়গা যেতে হবে। তখন আমরা ওখান থেকে রেডি হলাম। ওই আমাদের ওই ইন্ডিয়ান সেনাবাহিনীর যে আপনার ট্রাকগুলো আছে সেগুলো এসে হাজির হচ্ছে। তার মধ্যে উঠলাম। ওঠার পরে আমাদের নিয়ে গেল বহু দূরে। একদিন এক রাত্রে আমরা গিয়ে পৌঁছলাম ওই জায়গার নাম অম্পিনগর। পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, বারজার। সেই জায়গায় রাত্রি করে আমরা যে নামলাম, কোনো মতন একটু নিচে সমতল জায়গা পাইলাম, ওখানে এই রাত্রি কাটালাম। এরপরে ওই আমরা উপরে উঠলাম, ওইটা দেখি শুধু জঙ্গল। সকালবেলা রাত্রে খাবার নিয়ে গেছিলাম, ওই খাবারই খেয়ে রাত্র কাটালাম। সকালবেলা ওইটা প্রথম 7 দিন আমরা শুধু খালি টেন্ট আর ওই ল্যাট্রিন বাথরুম বানাইছি, ওই মাটি কুইরা তারপরে ছালার চট দিয়া এই করে
তারপর আমরা প্রশিক্ষণে যাই, ওখান থেকে আমরা ট্রেনিং শুরু করি। ওখানে যে দেখি যে 5টা কোম্পানি, এ বি সি ডি ই, এতে আলফা, বিয়েতে ব্রেভো, সিতে চার্লি, ডিএ ডালডা, ইতে এক্ষু। প্রত্যেকটার মধ্যে 250 করে ছেলে যুবক তারা প্রশিক্ষণ নিচ্ছে, আমরা একসাথে নিতেছি। ওখানে খেলাধুলা, ভলিবল, ফুটবল সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এই খেলার সময় খেলা, মানে এক কথায় আনন্দ ফুর্তিতে রাখা এই যুবকদেরকে। তারপর নিজের হাতে পাক করা, হ্যাঁ, এই তরকারি কুটা কাটা, নিজেরা ভলেন্টিয়ারি মানে বাই রোটেশন পাক করা, একজনের পর একজন এক একদিন এক একজনে পাক টাক করা, খেয়ে দিয়ে ট্রেনিং শেষ করলাম। 21 দিনের ট্রেনিং শেষে আমরা আবার আগরতলা আসি। আগরতলার থেকে আমরা ওই 3 নম্বর যারা সেক্টরে ছিলাম, 3 নম্বর সেক্টরে আমরা চলে যাই। সেখানে যেয়ে আবার ফ্রন্ট ফাইট শুরু হয় তেলিয়াপাড়া সেক্টরে, বিভিন্ন আখাউড়া মন্তলা থেকে ওই যুদ্ধ করতেছি। এমনি যাইতে যেতে প্রায় 1 মাসের মতন ওখানে থেকে যুদ্ধ করে, তারপর হঠাৎ একদিনকে আমাদেরকে বলা হলো যে তোমাদের ঢাকায় যেতে হবে। তখন আমি বললাম যে ঢাকায় যেয়ে করবোটাকে কী করবো? কয় সব পথ দিচ্ছি। তখন আমরা ওখানে খুঁজা পাওয়া গেল 10 জন আমরা পাইলাম, যারা জয়দেবপুরের ছেলে, কিন্তু কেউ আগে চিনি না, মাত্র 3 জনকে চিনছি, আর সবাই এই নূতন ওখানে। তারপর পরিচিতি হলাম ওখানে। পরের দিন কথাবার্তা হলো যে বাংলাদেশে ঢুকতে হবে, ঢুকবো বইলাই আমরা ওইভাবে রেডি হলাম। কসবা দিয়া প্রথম বাংলাদেশে ঢুকলাম। বাংলাদেশে ঢুকার পরে সোজা আইসা একদম মেঘনা নদীর পাড়ে ইব্রাহিমপুর, রসুলপুর 2টা গ্রাম। ওই দিন ওই বিকালে পাকিস্তান বাহিনী আক্রমণ করে এবং একটা গ্রাম পুড়াইয়া সরকার করে দেয়। তারপরে আমরা ওখানে আসার পর এলাকার লোকজন আমাদের ধরলো যে ভাই আপনারা একটা দিন অপেক্ষা করেন, আমাদের কালকে ওরা আসবে। তারপরে আমরা ওখানে আইসা মেঘনা নদীর পার বাঞ্ছারামপুর ওই গ্রামটার ভিতরে আমরা অবস্থান করি। ভোর রাত্রে ওই জায়গায় নদীর পাড়ে আসি। ফজরের নামাজে আজানের পর ওখানে এই শব্দ পাওয়া যাচ্ছে লঞ্চ আসতেছে। তখন আমাদের সাথে ওই এলাকার কিছু যুবক এবং লোকজন ছিল যারা আমাদের সহযোগিতা করতেছিলেন, তাদের নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি। এমন সময় ওই জাহাজ পাঞ্জাবি ভর্তি, পরে মনে হচ্ছে যে 2-250 কম না, শুধু সেনাবাহিনী এটার মধ্যে। তখন আমরা হঠাৎ করে আমরা 3-4 জনে আলাপ আলোচনা করে যে এটা এখানে গুলি ফুটানোর দরকার নাই, আমরা এখানে এই গ্রেনেড চার্জে যাব। প্রথমত স্মোক গ্রেনেড, যেটা দিয়ে আগুন ধরানো হয়, পরে এই 37 হ্যান্ড গ্রেনেড, 36 হ্যান্ড গ্রেনেড, এটা আমরা ছুড়ব। এটা দিয়েই তার পাশাপাশি যদি আগুন লেগে যায় ওরা আর বেরোতে পারবে না। ঠিক এই চিন্তার থেকে আমরা ঠিক করলাম কে হ্যান্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড ছুড়বে আর কে 36 হ্যান্ড গ্রেনেড ছুড়বে। এইভাবে আমরা রেডি হয়ে 2টা ঘুরে ভাগ হলাম। সবসময় স্মোক গ্রেনেডটা ছুটতে হয় বাতাসের প্রতিকূলে থেকে। যদি উত্তরের বাতাস থাকে তাহলে উত্তরে থেকে দক্ষিণে ছুটতে হবে, আর দক্ষিণের বাতাস থাকলে দক্ষিণে থেকে উত্তরে ছুটতে হবে। না হলে তার যে বাতাসে যে এটা আসবে ওইটার থেকেই সে মারা যাবে, এরকম জিনিস এটা। পরবর্তী পর্যায়ে ঠিকই আমাদের একজন ওই স্মোক গ্রেনেডে আহত হলেন। সারা শরীরে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠতেছে, হাত পাগুলো হয়ে যেতেছে। সাথে সাথে ওখান থেকে নৌকা নিয়ে তারে বর্ডারে নিয়ে যায়। ওখানে যে বিএসএফের কাছে বলার পরে ওরা তাড়াতাড়ি এই হেলিকপ্টার যুগে ওকে সিএমএসে, আগরতলা সিএমএসে পৌঁছে দেয়, যার ফলে সে বেঁচে থাকে এবং সুস্থ হয়ে আবার আমাদের সাথে যুদ্ধে যোগদান করে। হাবিব নাম ছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি। সেই ওই অপারেশনটা আমাদের খুব সাকসেসফুল হয়েছিল এবং এলাকার মানুষ আমাদেরকে সাংঘাতিকভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে। পরবর্তী পর্যায়ে মেঘনা নদী পার হইয়া সোজা ঢুকে পড়লাম নরসিংদীর থেকে আস্তে আস্তে জয়দেবপুরের নাগরীতে আইসা রাত কাটালাম। নাগরীতে আইসা আমরা জয়দেবপুরে ঢুকা যায় না, সাংঘাতিক কঠিন অবস্থা, কেউ কাউরে প্রশ্রয় দেয় না, আত্মীয়র বাড়িতেও যেতে দেয় না, ওরা অস্বীকার করে জায়গা দিতে, যে ওদের পরের দিন হত্যা করবে, নয় পাঞ্জাবিরা এসে বাড়িঘর পোড়ায় দেবে। নাগরী থাইকা জয়দেবপুরে এসে আমরা অপারেশন করতাম।
প্রথম আমরা আগস্ট মাসের 14 তারিখে চৌরাস্তায় একটা বিদ্যুৎ টাওয়ার উড়িয়ে দেই এবং গাজীপুর তখনকার জয়দেবপুর এই আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা ছিল আপনার ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টের আশেপাশে আমরা এই চৌরাস্তাকে বেছে নেই যে এখানে যদি আমরা বিদ্যুৎ লাইনটা উড়িয়ে দিতে পারি তাহলে সারা এই বাংলাদেশে এফেক্টটা পাকিস্তানে বেশি করে হবে। চৌরাস্তায় আমরা যখন বিদ্যুৎ লাইনটা উড়িয়ে দিলাম 33 কেবি বিদ্যুতেরই ছিল টাওয়ার, ওইটা উড়ানোর পরে সারা জয়দেবপুর অন্ধকার হয়ে গেল। আমরা ওখান থেকে পরে আস্তে আস্তে চলে যাই। ওখানে কিছু তার গাছ ছিল যেগুলো আপনার করা মাঠে কিছু ফুটো হয়ে গেছে, কিন্তু আমরা জানতাম না যে এই প্লেয়ারগুলোর ভিতরে ফাঁপা খোলা, যার জন্য ওই অ্যাকশনটা ঠিক মতো হয়নি। তো আসল কাজটা যেটা সেটা হয়ে গেছে। পরের দিন আমরা বিবিসির থেকে নিউজে শুনলাম ঢাকায় মুক্তিযোদ্ধাদের আক্রমণ। এরপরে আমরা ঢাকা শহরে আক্রমণ করতে পারছি। এর পেছনে আমরা আসার আগে আমাদের অফিসাররা বলতো যে ঢাকা পাকিস্তানে একটা অনুষ্ঠান হয় রেডিও পাকিস্তানে, সেখানে বলা হয় যে ঢাকা সহ বাংলাদেশ ইস্ট পাকিস্তান ভালো আছে, শান্ততা আছে, বর্ডার সাইডে এবং কিছু ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী জারদ সন্তানরা কিছু উৎপাত করছে, ঢাকা পরিষ্কার ভালো। তখনই আমাদের এই বোমাটা আমরা যখন ব্লাস্ট করলাম বিদ্যুৎ লাইন, বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং এই কলকাতা বেতার থেকে সেই নিউজটা হতে লাগে 9টা 8:30টায় যে ঢাকায় মুক্তিযোদ্ধাদের আক্রমণ। এই আমাদের প্রথম আক্রমণ। পরবর্তী পর্যায়ে আমরা আবার চলে যাই ওই পাড়াগাঁয়ে নাগুড়িতে, ওখানে অবস্থান করি। আমি সর্বপ্রথম জয় বাংলা পত্রিকা 1000 কপি পত্রিকা নিয়ে আসছিলাম ভারত থেকে, যে পত্রিকাটার নাম ছিল জয় বাংলা। সেই পত্রিকাটা আমরা বিনা পয়সায় তখন ওই বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দিছি যে বাংলাদেশ স্বাধীন সংগ্রাম চলছে, লড়াই চলছে এবং আমাদের নিজস্ব পত্রিকা আছে, সেটা বাঙালি জানতে পারলো। এই পত্রিকাটাও আমরা সেদিন বাংলাদেশে নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে, জয় বাংলা পত্রিকার নাম ছিল। সেদিক থেকে জয় বাংলা স্লোগান যে কত বড় হাতিয়ার ছিল, 100 হাতিয়ারের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল সেদিন জয় বাংলা। আজকে যে জয় বাংলা দেশে বলা নিষিদ্ধের মতো অবস্থা ছিল একটা সময়। ঢাকা ময়মনসিংহ রেল লাইনে আমরা ওখানে সবসময় আমাদের যোগাযোগটা ছিল বিভিন্ন স্টেশন মাস্টারদের সাথে, কখন কোন ট্রেনটা আসবে, কি অবস্থায় আসবে, সেই খবরগুলো আমরা তাদের কাছ থেকে নিতাম যে কোনো যাত্রীবাহী ট্রেনে আমরা যাতে এই বিস্ফোরকটা না ঘটাই সেদিক থেকে, কারণ সে বাঙালি, সেই চিন্তার থেকে আমরা এগুলো খুব সচেতনের সাথে মারতাম। তো আমাদেরও ভুল হয়েছে, হয় নাই তা না। আমরা একটা ট্রেন ভুল খবর পেয়েছিলাম, সেটা ছিল ঢাকার থেকে আপনার আখাউড়া যাবে, ওই ট্রেনটা আমরা পুবাইল উড়াইছিলাম, তার মধ্যে শুধু সিভিলিয়ান ছিল, অনেক মারা গেছে সেই ট্রেনটাতে। এর পরবর্তী পর্যায়ে আমরা খুব কনফার্ম হইয়া সেই ওই ট্রেন অপারেশন করতাম। এইটা হলো যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির থেকে আর্মস অ্যামুনেশন বের করে একটা ট্রেন আসতেছে। এই ট্রেনটা ঠিক টাইম টেবিল সব স্টেশন মাস্টার থেকে নিলাম। তারপরে আমরা ব্যাটারি চার্জ করছিলাম, এটা 12 ভোল্টের ব্যাটারি আর কারেন্টের ইলেকট্রিক তার, এটা দিয়া যখন ওই ইঞ্জিনটা প্রথম আমরা দেখছি যে ট্রেনের আগে 2-3টা ফলস বগি থাকে, যদি আমি সেটা ডেটোনেটর দিয়া TNT মাইন্ড চার্জ করি তাহলে ওই ফলস বগি যদি মাইন্ডটির উপরে উঠে তখন ফলস বগিটা উড়ে যাবে, ট্রেনের ক্ষতি হবে না। সেই দিক থেকে আমরা তখন ওই ব্যাটারি চার্জ 12 ভোল্টের ব্যাটারি, ওই ব্যাটারি নিয়ে ওই চার্জ করতাম। ঠিক এইভাবে এই গাজীপুরা স্টেশনের ঠিক উত্তর পাশে দক্ষিণ পাশে আমরা যে অ্যাম্বুশ পেতে বসি এবং ওই মাইন্ড পেতে রাখি। ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে ট্রেনটা আসার পর আমাদের অপারেশন সাকসেসফুল হয়। আমরা সমস্ত ট্রেনটাকে ওখানে ফেলে দিতে সক্ষম হই এবং প্রচুর আর্মস অ্যামুনেশন আমরা সেখান থেকে পাই, যার জন্য জয়দেবপুরে পরবর্তী পর্যায়ে যুদ্ধের জন্য অন্তত বুলেটের ইয়ের জন্য অপেক্ষা করতে হয়নি। ওদের সংখ্যা খুব কম ছিল, পাকিস্তানিরা শুধু আর্মস ক্যারি করার জন্য যারা ছিল
হ্যাঁ, যারা ক্যারি করার জন্য যারা ছিল তারাই ছিল এখানে। ওরা আর্মসদারই ছিল, কিন্তু সংখ্যায় কম ছিল। তারপরে ওরা বাঁচে নাই, ওরা এখানে মারা গেছে। আমরা কিছু আমাদের যারা অন্যান্য বন্ধুদের রাখছি, ওরা ট্রেন থেকে পড়ার পর কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, ওখান থেকে ওই সাইডে আমরা পজিশন নেওয়া ছিল, দেখা দেখা গুলি করে ওদের হত্যা করতে পারছি। এখানে তারা পুনরায় আবার অ্যাটাক করে নেই, তারা রাজবাড়ির দিকে চলে আসছে জয়দেবপুরে। এই আজকের যেখানে কথা বলতেছি এই জায়গায় ওরা আসে, এবং পরের দিন জয়দেবপুরে একটা সাংঘাতিক ধরনের ওই মানুষ পাইলেই গুলি করতো, পাগলের মতো হয়ে গেছিল আর কি। ওই এলাকায় যেখানে ঘটনা ঘটাইছি ওই এলাকায় আর যায় নাই, ওই এলাকায় গিয়া যে পোড়াও জ্বালাও তা করতে পারে নাই। ওরা বুঝতে পারছি যে এখানে একটা শক্তিশালী বাহিনী আছে, এইটা বুঝে ওরা ওদিকের গ্রামের দিকে ঢুকে নেয়। পরবর্তী পর্যায়ে আমরা এটা চালাই। এর কিছুদিন পরে আমরা আবার গ্যাপ দিচ্ছি এখানে। আমাদের অবস্থানটা এরকম যে আমরা গ্যাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে আক্রমণটা করব, কারণ আমরা তো জানি না কতদিন আমাদের এটা করতে হবে। হঠাৎ করে জয়দেবপুর থেকে ওরা চলে যাচ্ছে ধীরাশ্রম, এই স্টেশনের থেকে আমরা ইতিমধ্যে আমাদের বন্ধুরা আরও একটা গ্রুপ আসে, যাদের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় 36 জন। এক একটা ইয়েতে 12 জন করে ছিল, 3 12 36 জন। এদের নিয়ে 36 জন, আমরা 11 জন। এই সংখ্যাটা যখন আমাদের বেড়ে যায় তখন আমরা ধীরাশ্রমের একটি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হই। সেই যুদ্ধে আমরা পাঞ্জাবিদের যদি না পারি নেই, কিন্তু রাজাকার এবং আলবদর যারা ছিল এরকম প্রায় 19 জনকে আমরা, এর মধ্যে নন বেঙ্গলিও ছিল, হ্যাঁ বিহারি বলি আমরা যাদের, তাদেরকে ধরে নিয়ে যাই। এবং যখন আমরা ওদের বেকায়দায় ফেলে দেই তখন আমাদের উপর এয়ার অ্যাটাক হয়, হেলিকপ্টার দিয়ে সমানে গুলি শুরু করে। তখন আমরা একটু পিছপা হই, বেকায়দায় পড়ে যাই। কিন্তু যাদেরকে আমরা ধরছিলাম তাদের ছাড়িনি, ওদেরকে গ্রামে নিয়ে যাওয়া ওই বেলাই নদীতে বাসায় দিই। কিন্তু একটা গুলি আমাদের কাছে অনেক মূল্যবান ছিল তখন। পাকিস্তানিরা আমরা একটা গুলি ফুটাইলে ওরা সারা রাত গুলি করতো, ওদের তো গুলির অভাব নাই। সুতরাং আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমরা তো মাঝে মধ্যেই করতাম কি, 5 জন 5 জায়গায় দাঁড়াতাম, এক এক দূরে 5 ফিট 7 ফিট 8 ফিট দূরে দূরে দাঁড়ায় এক একজন সিঙ্গেল ফায়ার। ওরা মনে করতো যে অনেক আছে, লেস লম্বা হয়ে গেছি, এখান থেকে আমি ফায়ার করছি, আমারটা শেষ দিচ্ছি, ও ফায়ার করছে। এইভাবে ফায়ার দিয়ে আমরা ওদেরকে একটু ব্যতিব্যস্ত রাখা, অস্থির করে রাখা, এইভাবে কাজগুলো আমরা করছি। মুক্তিযুদ্ধে আমাদের কেউ মারা যায় নাই, আমরা ওখান থেকে সবাই বিচারে বাঁচতে পারছি। হ্যাঁ, পরবর্তী একটা অ্যাটাকে আমার এক মুক্তিযোদ্ধা আমার গ্রুপেরই শরাফত আলী, ও শহীদ হয়েছেন ধীরাশ্রমে। আর আরেকটা জয়দেবপুরে অ্যাটাক করছিলাম, ওইটা ছিল 15ই ডিসেম্বর। সেই দিনও আমার গ্রুপেরই একজন বদিউজ্জামান খোকন, উনি পাকিস্তানিদের হাতে ধরা পড়ে। তার পরবর্তী পর্যায়ে ওরা তখন এখানে থাকতো না, রাত্রে চলে যেত, আবার সকালে আসতো। এই রাজবাড়িটা ফাঁকা থাকতো, রাত্রে চলে যেত মুক্তিযোদ্ধাদের ভয়ে, আবার সকালে আসতো। ওই দিন ওরা ধরে আমাদের পাশে স্টেশনের পেছনে একটা মুসলিম লীগের নেতা, রাজাকার প্রধান নওয়াব আলীর বাড়িতে ওকে ওই ধরে দিয়ে যায়। নওয়াব আলীর আত্মীয় স্বজনরা তাকে নির্মমভাবে ওই ব্যানেট দিয়ে খোঁচায় খোঁচায় হত্যা করে। আমরা 16 তারিখে তার লাশ ওই ডোবার থেকে বালির তলের থেকে উদ্ধার করি, তখন দেখি বদিউজ্জামান খোকন। এইভাবে যুদ্ধ চলাকালে আমার 11 জনের মধ্যে 2 জন শহীদ হয়েছে, বাকিরা আমরা বেঁচে ছিলাম।